সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হাইকোর্টের নির্দেশ অমান্য করে যশোরে চলছে ৮ সেতুর নির্মাণ কাজ। ঠিক নেই উচ্চতা ও প্রস্থ, এলজিইডির প্রকৌশলীকে তলব। নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের ঘিরে রাখা বাড়িটিতে অভিযান এখনো চলছে। বিদেশি পিস্তল, গুলি, খেলনা পিস্তল, ওয়াকিটকি ও বই জব্দ। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। নিজ জেলা পাবনায় 4 দিনের সফরে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনা শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউসে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে দুটি মতবিনিময় সভা করবেন। এছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী 13 জুন তিনি ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন। হাইকোর্টের নির্দেশ অমান্য করেই চলছে যশোরের 5টি নদীর ওপর 8 সেতুর নির্মাণ কাজ। বিআইডব্লিউটি এর অনুমতি না নিয়ে এবং ব্রিজের উচ্চতা ও প্রস্থ ঠিক না রেখে আগের নিয়মেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের ভৈরব, টেকা, মুক্তেশ্বরী, শ্রী ও বেতনা এই 5 নদীর উপর নির্মিত হচ্ছে 8টি সেতু। নির্মাণ কাজ শুরু হয় 2 বছর আগে। কোনোটির কাজ শেষ পর্যায়ে, কোনোটির কাজ শেষ হয়েছে 40 থেকে 60 ভাগ। তবে অভিযোগ উঠেছে এলজিইডির তত্ত্বাবধানে সেতুগুলোর নির্মাণে মানা হয়নি নিয়ম, নেওয়া হয়নি বিআইডব্লিউটি এর অনুমতি। সেতুগুলোর উচ্চতা কম হয়, ব্যাহত হবে নৌযান চলাচল, চওড়াও কম, নদীর স্বাভাবিক গতিপথও ব্যাহত হবে। এসব অভিযোগ এনে হাইকোর্টে রিট করে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। এর প্রেক্ষিতে গেল 28 মে 8টি সেতুর নির্মাণ কাজ ও পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঠিকাদারের অর্থ ছাড় বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ অমান্য করে চলছে সেতুর নির্মাণ কাজ। আমরা বারবার তাদের কাছে আপত্তি দিয়েছি, নদী রক্ষা কমিশনকে জানিয়েছি, বিআইডব্লিউটিএকে জানিয়েছি, তারা তাদেরকে লিখিতভাবে নিষেধ করেছে। তারপরেও তারা এই ব্রিজ করছে, বাধ্য হয়ে আমরা রিট করেছি। ঠিকাদারদের এক প্রতিনিধি জানান, শিডিউল অনুযায়ী তাদের কাজ চলমান রয়েছে। আরেকজন বলছেন, হাইকোর্টের নির্দেশে বন্ধ রয়েছে কাজ সবসময় চলে। তো মধ্যবিপদে এদের 2-1 দিন ছুটি থাকে, এইরা এদিক ওদিক যায় সেই সময়, কিন্তু একদম বন্ধ থাকে না কাজ। কোন এক বিশেষ কারণে যে কাজটা বন্ধ হয়ে গেছে, আমরা চাই যে হাইকোর্টের পরবর্তী নির্দেশ আসুক, আবার কাজটা স্বাভাবিকভাবে চলুক। নদীর স্বাভাবিক গতিপথ ঠিক না রেখে কাজ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। যথাযথ নিয়ম মেনে সেতুর নির্মাণের দাবি তাদের। হাইট ছোট হওয়ার কারণে তাদের কিছু লঞ্চ স্টিমার চলাতে দূরের কথা, যখন অনেক বৃষ্টিপাত হবে তখন নৌকা চলাচল নিয়ে আমাদের এলাকাবাসীর সংশয় আছে। নিয়ম বড় করে ব্রিজ করার জন্য আমরা দাবি করছি। এ বিষয়ে যোগাযোগ করেও দেখা মেলেনি যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। পরে অফিস থেকে বলা হয় তিনি অফিসিয়াল কাজে বিদেশে আছেন। আগামী 11 জুন এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী ও যশোর নির্বাহী প্রকৌশলীকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাছরাঙা নিউজ ডেস্ক। নেত্রকোনা সদর উপজেলার ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালাচ্ছে পুলিশ। সকাল 9টার দিকে পুলিশের বিশেষ দল, কাউন্টার টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম ও সোয়াট ইউনিটের বিশেষজ্ঞ দল অভিযান শুরু করে। গতকাল দুপুরের পর থেকে চারদিকে উঁচু প্রাচীর ঘেরা দ্বিতল বাড়িটির চারপাশে অবস্থান নেয় পুলিশের একটি দল। তাদের ধারণা, ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা অস্ত্র, বোমা থাকতে পারে। এরই মধ্যে বাড়িটির একটি কক্ষে একটি বিদেশি পিস্তল, 17টি গুলি, অনেক খেলনা পিস্তল, 2টি ওয়াকিটকি, একটি হাতকড়া ও 1 বস্তা বই সহ বিভিন্ন জিনিস পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, আব্দুল মান্নান নামের এক ব্যক্তির বাড়ি মালিক। তিনি 2 বছর আগে বাড়িটির অন্য এক ব্যক্তির কাছে ভাড়া দেন। জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযানের সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি মীর মনিরুজ্জামান। এখনও কিন্তু বাড়িটির ভিতরে অভিযান চলছে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি, জেলা
অতিরিক্ত পুলিশ সুপার হারুন রশিদ যেটা বলেছেন, আসলে ভিতরে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, তার মধ্যে আইইডি নামে একটা ডিভাইস পাওয়া গিয়েছে, যা অত্যন্ত শক্তিশালী একটি ডিভাইস। সে কারণেই কিন্তু এখানে বাড়িটির আশপাশে যে গণমাধ্যম কর্মীরা ছিল এবং উৎসুক জনতা, তাদের কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছে এবং ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু প্রবেশ করেছে। তারা এই ডিভাইসগুলো, এই বিস্ফোরক দ্রব্যগুলো আসলে নিষ্ক্রিয় করার কাজ করছে। আসলে বাড়িতে কি পরিমাণ বিস্ফোরক দ্রব্য কিংবা এই সন্ত্রাসী কাজে ব্যবহৃত করার জন্য কি পরিমাণ এখানে সরঞ্জাম রয়েছে, আসলে সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। দেশের ১৯ উপজেলা পরিষদে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল থেকে ১৯ উপজেলার মধ্যে একটিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়। নির্বাচনের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৩০ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গেল ৮ই মে থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদগুলোর নির্বাচন। এ পর্যন্ত ৪ ধাপে ৪৬৬ উপজেলায় হয়েছে ভোট। তবে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর অবরোধের কারণে দ্বিতীয় দফা স্থগিত করা হয় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ১৯ উপজেলা পরিষদে ভোট হয়েছে আজ। সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ছিল পরিবেশ। ডেস্ক রিপোর্ট। সকালে ভোট শুরুর আগে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার ভোটাররা। দুই উপজেলার ১১৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। কোনো জ্ঞানজাম নাই, বৈশিষ্ট্য নাই, আমার ভোট আমি দেব। পরিবেশ খুবই সুন্দর, শান্তিভাবে ভোট দিতে আসছি, কোনো জয়জাপটা নাই, কোনো ঝামেলা নাই। আমরা ভোট দিতে আসছি ইনশাল্লাহ ভালো, ইনশাল্লাহ ভোট ভালো চলে ইনশাল্লাহ। ভোটারদের সরব উপস্থিতি ছিল পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার ১৬৭টি কেন্দ্রে। প্রতিটিতেই নিয়োজিত ছিলেন ৫ জন করে পুলিশ ও ১৫ জন আনসার সদস্য। সকাল থেকে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে থাকে বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জের প্রায় প্রতিটি কেন্দ্রে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি খুলনা, নেত্রকোনা ও ঝালকাঠির ৬ উপজেলায়। খুবই ভালো পরিবেশ আমাদের শরণখোলা। এখন পর্যন্ত সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত কোনো খবর পাইনি, আমরা ঘটেও নি। পরিবেশ শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি কম ছিল বরিশালের গৌরনদী ও আগুইলঝরা উপজেলা পরিষদ নির্বাচনে। গৌরনদীতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের সমর্থকরা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ২ জনকে আটক করে পুলিশ। ভালোই লাগছে, সুন্দর মতো ভোট দিয়ে আসছি, ব্যালট পেপার দিতে ঠিক মতো সিল দিয়া চলে আসলাম। আমি ভোট দিতে আসছি, আমার ভোট ভালোই লাগছে, আমার পছন্দের জায়গা থেকে আমি একাই ভোট দিচ্ছি। পরিবেশ সুস্থ আছে। আমি সকাল সকাল ভোট দিতে আসি, আমি ভোট সুস্থ মতো ভোট দিয়েছি, ভোটে কোনো সমস্যা নাই। সব জায়গায় শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি যাতে ভোটাররা নির্বিঘ্নে এসে তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারে। ভোট হয় বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায়। পাথরঘাটার আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারকে চেয়ারম্যান পদের ব্যালট না দেওয়ায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ ৩ জনকে আটক করে পুলিশ। গেল ২৬শে মে থেকে টানা ২ দিন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয় উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা। পরিস্থিতি বিবেচনায় ২৯শে মে ১৯ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন স্থগিত করা হয়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, মোংলা ও ভোলা থেকে কিছুক্ষণ আগে উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানিয়েছেন প্রতিনিধিরা। আমি এই মুহূর্তে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কেএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। ইতিমধ্যেই আমার পেছনের এই কক্ষে ভোট গণনার কাজ শুরু করা হয়েছে। সারাদিনে যে সকল তথ্য আমরা পেয়েছি, কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এখানে কালমেঘা ইউনিয়নের আমড়াতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ঘটনা ঘটেছে। সেখানে একজন ভোটারকে চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যালট পেপারটি না দেওয়ার অভিযোগে সেখানকার সহকারী প্রিজাইডিং অফিসার এবং 2 জন পুলিং অফিসারকে আটক করে ইউএনও অফিসের কার্যালয়ে আনা হয়েছে। তবে তাদের ব্যাপারে এখনও কি আইনগত পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলায় আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলাগুলোতে কিন্তু 40% বেশি ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তেমন কোনো কিন্তু বড় ধরনের গোলযোগ এসব উপজেলায় ঘটেনি। তবে
ছোটখাটো দুই একটি সংবাদ আমরা পেয়েছি, যেমন দুমকি জনতা কলেজে কিন্তু জাল ভোট দেওয়ার যে চেষ্টাকালে এক কলেজ ছাত্রকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। আমি এখন দাঁড়িয়ে আছি শরণখোলার রায়েন্দা পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এই কেন্দ্রে প্রায় ৬,০০০ ভোটার ছিল। অনেকটা উৎসব মুখর পরিবেশ আমরা এই কেন্দ্রে দেখতে পেয়েছি। নারী এবং পুরুষের উপস্থিতি বেলা বাড়ার শেষে বিকেলের দিকে এই উপস্থিতি অনেক বেশি লক্ষিত হয়েছে আমাদের কাছে। প্রত্যেকটি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু ঝুঁকিপূর্ণ হলো কোনো অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। ৪টায় ভোট কেন্দ্রগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে। এখানে আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে উৎসুক সমর্থক। বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে এরা ফলাফল নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আসলে সর্বশেষ বিজয়ের মালা কে পড়বেন সেই ফলাফল শোনার জন্য অপেক্ষা করছেন ভোট কেন্দ্রের সামনে। বেলা ১টার দিকে ভোলা লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের একটি কেন্দ্রে তালা এবং চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ধাওয়া দেওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় জানিয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। তাদের মধ্যে গুরুতরদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে লালমোহন থানার ওসি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এবার চট্টগ্রামের বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। নিজ দেশে সংঘাতের জেরে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ১৩৪ মিয়ানমার সীমান্তরক্ষী, পুলিশ, বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর জেটিঘাট দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব কাজ সম্পন্ন হয়। সকালে 4টি বাসে বিজিপি ও সেনা সদস্যের বিআইডব্লিউটি এর জেটিঘাটে নিয়ে আসা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, জেলা ও পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি। তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলায় ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সকালে সীমান্তের ৬৬ নম্বর পিলার এলাকায় এই নিহতের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, রোববার সকাল ৮টার দিকে স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ৫০ বছর বয়সী নিহত আনোয়ার হোসেন বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের এক নারী সদস্য সহ ১২ জনের নতুনভাবে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুর ১টায় থানচি ও বংছড়ি থানার মামলায় ১৩ আসামিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে। এ সময় রুমা ও থানচি থানার মামলায় আসামি আকিম বমকে ৩টি মামলায় ১ দিন করে ৩ দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ ও বংছড়ি থানার মামলায় জুমখুম বমকে ১ দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ এবং বংছড়ি থানার মামলায় ৪ আসামিকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাজ হত্যা মামলার প্রধান আসামি হাসান আল ফারাবি জয়কে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনে একথা জানায়। শুক্রবার সকালে নেত্রকোনার আটপাড়া থানাধীন কুতুবপুর গ্রামের একটি বাড়ি থেকে জয়কে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয় ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাটপাড়ার একটি ব্রিজের পাশের ঝোপ থেকে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে জয়। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলের প্রস্তুতির সময় গত ৫ জুন সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী আশরাফুল ইজাজের মাথায় গুলি করে হাসান আল ফারাবি জয়।
চট্টগ্রামে অর্থের লোভে যমজ শিশুদের দালাল চক্রের কাছে বিক্রির ঘটনায় স্বামী স্ত্রী ও চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গেল জানুয়ারিতে যমজ শিশুদের দালালের মাধ্যমে ৩ লাখ টাকায় বিক্রি করা হয় ২ নিঃসন্তান দম্পতির কাছে। পরে টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা হলে স্বামী হাসানের বিরুদ্ধে মামলা করে স্ত্রী মুন্নি। দীর্ঘ অনুসন্ধানে মামলার রহস্য উন্মোচন করে চট্টগ্রামের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। পুলিশ জানায়, জন্মের পরপরই রাশেদা নামে এক নারীর কাছে ৩ লাখ টাকায় ২ নবজাতককে বিক্রি করে দেন তারা। গতকাল শিশু বিক্রি চক্রের এক সদস্য সহ বাবা মাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিক্রি হওয়া 2 শিশুকে। আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত শিশু 2টি PBI-এর হেফাজতে থাকবে। চট্টগ্রামের পতেঙ্গায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে রাফি নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত যুবকের এক বন্ধুও আহত হয়েছে। ভোরে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এ খুনের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে বন্ধু সহ সেখানে ঘুরতে যান রাফি নামের ওই যুবক। এ সময় মোটরসাইকেল ঘন ঘন হর্ন বাজানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী রাফি ও তার বন্ধুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কয়েকজন যুবক। পরে আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠালে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করে। অপরজন চিকিৎসাধীন। ঘটনাস্থলের CCTV ফুটেজ সংগ্রহ করে দোষীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মধু মাখা এ জ্যৈষ্ঠ মাসে সতেজ ফল খাবো মিলেমিশে। এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। জেলা প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আম, লিচু, আনারস, কাঁঠাল, পেয়ারা, তাল, স্ট্রবেরি, অ্যাভোকাডো, ড্রাগন। খাগড়াছড়িতে উৎপাদিত মধুমাসের এমন বাহারি মৌসুমী রসালো সুমিষ্ট ফল দিয়ে উৎসবের আয়োজন করে নারী উন্নয়ন সংস্থা। জেলা সদর উপজেলা থেকে দীঘিনালা যাওয়ার পথে ধর্মঘর এলাকায় আনাস অ্যাগ্রো ফার্মে ফল উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি লেডিস ক্লাবের সভাপতি রাবেয়া চৌধুরী। আমরা আশা করব যে এই ফল উৎসবের মাধ্যমে আমরা খাগড়াছড়িবাসী পক্ষ থেকে প্রত্যেককে জানিয়ে দিব যে ফরমালিন মুক্ত এবং যে কোনো কীটনাশক মুক্ত নিরাপদ ফল যেন আমরা পরবর্তী প্রজন্মকে পুষ্টিকর খাবারের একটি মাধ্যম হিসেবে দিতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা। পাহাড়ি কৃষকদের উৎপাদিত ফলের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতে এবং জেলায় বাণিজ্যিকভাবে ফল উৎপাদন সম্প্রসারণে নেওয়া হয়েছে এমন উদ্যোগ, বলেন সংশ্লিষ্টরা। আমরা শুধুমাত্র বাইরের ফলগুলো খেয়ে অভ্যস্ত, আমাদের দেশি হচ্ছে শুধুমাত্র। আর খাগড়াছড়ির আম্রপালির কথা তো আমরা সবাই জানি, এটা পুরা দেশ বিখ্যাত। একই সাথে আমাদের এখানকার লটকন, আনারস এবং লিচু, এটা যে পুরা বাংলাদেশ ব্যাপী এখান থেকে আমরা রপ্তানি করে থাকি। উৎসবে অংশ নেন জেলার বিভিন্ন নারী সংগঠক ও উদ্যোক্তারা। শিশু থেকে সব শ্রেণী পেশার নারীরা উপভোগ করেন উৎসব। যে ফল তো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, সবাই মিলে একই সাথে ভিন্ন ধরনের অনেক রকমের যে ফলগুলো রয়েছে এই ফলগুলো একটু জানান দিতে চাচ্ছিলাম। পাহাড়ি ফল যে আসলে নিরাপদ হয়, আমি কিছু শিশুদেরকে নিয়ে এই ফল উৎসবের আয়োজন করেছি, যে তারাও আমাদের সাথে এই আনন্দ উপভোগ করুক এমন একটি নিরাপদ পরিবেশকে। উৎসবে স্থান পায় দেশি বিদেশি প্রজাতির 30 রকম ফল। মাছরাঙা নিউজ ডেস্ক। গতরাতে ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে সিলেট নগরীর বিভিন্ন এলাকা। গতরাত 9টা থেকে শুরু হয় বৃষ্টি, চলে গভীর রাত পর্যন্ত। জেলায় গত 24 ঘন্টায় 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তলিয়ে যায় নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, উপশহর, তেরোরতন, দরগা মহল্লা, জালালাবাদ, তালতলা, জামতলা, মীরের ময়দান সহ বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়ে ওইসব এলাকার বাসিন্দারা। তবে সুরমা ও কুশিয়ারার নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দিনাজপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সকালে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার সাখাওয়াত হোসেন। 470 টাকার প্রতিটি প্যাকেজে রয়েছে 5 কেজি চাল, 2 লিটার তেল ও 2 কেজি মসুর ডাল। উপজেলার 10,571 জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হচ্ছে। ঈদের আগে খোলা কম দামে তেল, ডাল ও চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ক অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি মনিরুজ্জামান মনির, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান সহ যশোর, খুলনা ও সাতক্ষীরার 24 উপজেলার অ্যাডভোকেসি নেটওয়ার্কের প্রায় 300 প্রতিনিধি। যশোরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি টুটুবার রাইফেল, 30 রাউন্ড 9mm পিস্তলের গুলি ও একটি বিস্ফোরিত গুলির কার্টিজ উদ্ধার করা হয়েছে। গতরাত 10টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাহাদুরপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গত 6 জুন রাতে বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় যুবলীগ কর্মী আলী হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলায় জড়িতদের ধরতে অভিযানে গেলে গোপন সংবাদের ভিত্তিতে ওইসব অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা, এসব অস্ত্র ব্যবহার করেই আলী হোসেনকে হত্যা করা হয়েছে। খুলনা সাতক্ষীরা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দুপুর 2:30টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে মেছাঘোনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক সহ 2 জন নিহত ও 3 জন আহত হন। গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন হলো সাতক্ষীরার পারুলিয়ার বাসিন্দা ডক্টর মোহন লাল, অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। সুন্দরবনের খালে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী নামে এক মৌয়াল মারা গেছেন। অল্পের জন্য বেঁচে যান অপর 3 মৌয়াল। নিহত মৌয়ালের নাম মোশাররফ। শনিবার দুপুর 1টার দিকে পূর্ব সুন্দরবনের করমচাল খালে এ দুর্ঘটনা ঘটে। সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার ঢাংমারি গ্রামের 4 মৌয়াল সকালে মধু সংগ্রহের জন্য খাল সাঁতরে বনে যান। মধু সংগ্রহ শেষে দুপুরে খাল সাঁতরে ফেরার পথে মৌয়াল মোশাররফ গাজী কুমিরের হামলার শিকার হন। কিছু বুঝে ওঠার আগেই কুমির তার পা কামড়ে গভীর পানিতে নিয়ে যায়। পালিয়ে আসতে সক্ষম হন অপর 3 মৌয়াল। রেজিস্ট্রেশন ও পরীক্ষা ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায় এবং নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরের ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। সকালে দৌলতপুর উপজেলা পরিষদের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ নিয়ম বহির্ভূতভাবে রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত আদায় করেছেন এবং বিনিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের সাথে জড়িত। এসব অভিযোগে তার দ্রুত অপসারণ দাবি করেন তারা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাইকোর্টের নির্দেশ অমান্য করে যশোরে চলছে 8 সেতুর নির্মাণ কাজ, ঠিক নেই উচ্চতা ও প্রস্থ, এলজিইডির প্রকৌশলীকে তলব। নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের ঘিরে রাখা বাড়িটিতে অভিযান এখনো চলছে। বিদেশি পিস্তল, গুলি, খেলনা পিস্তল, ওয়াকিটকি ও বই জব্দ। আশ্রয় নেওয়া 134 বিজেপি ও সেনা সদস্য মিয়ানমারে ফেরত, দেশে ফিরেছেন 45 বাংলাদেশি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।